বন্ধুরা নমস্কার, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমি সৌরভ। তো আজকে বেসিক্স অফ স্টক মার্কেটের সেকেন্ড পার্টের দিকে আমরা এগোবো। যে বেসিক্স অফ স্টক মার্কেট এই জিনিসটাতে আমরা একটা নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছি। তো একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যদি কোনো সময় আমরা কোনো ভালো স্টক নিজেদের মাধ্যমে চয়েস করতে চাই, তাহলে সবসময় স্টকটার একটা ফান্ডামেন্টাল ভ্যালু জানা খুব দরকার। বেসিক্যালি স্টক যদি কেউ পছন্দ করে নিজের পছন্দ মতো, কোনো রেকমেন্ডেশন বা কোনো কিছু না, নিজেও সেটাকে সার্চ করা যায়। হ্যাঁ, মানে আমরা নিজেরাও সেই স্টকটাকে কিনবো কি কিনবো না, তার জন্য আমরা নিজেরাও কিন্তু সার্চ করে দেখতে পারি। আজকাল এত টুলস বেরিয়ে গেছে যেগুলোর মাধ্যমে খুব ইজিলি কিন্তু আমরা স্টক রেকমেন্ডেশনগুলোকে নিজেরাই করতে পারি। সো প্রথম কথা হচ্ছে যে কোনো স্টক যদি আমরা পছন্দ করতে যাই, তাহলে মেনলি দুটো অ্যানালিসিসের ওপর পুরো স্টক মার্কেট ডিপেন্ড করে থাকে। ফার্স্ট অ্যানালিসিসকে বলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, যেটা স্টকের মেন ভ্যালুটা বার করার চেষ্টা করে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ লাইক যে কখন স্টকটা কোন সময় রান করতে পারে, কোন সময় এটা এগোতে পারে, কোন সময় সেটা ডাউন খেতে পারে। সো সেটা মেনলি ডিপেন্ড হয় তার প্রাইসিং অ্যাকশনের ওপর। তো আজকের আমরা অধ্যায়তে মেনলি আমরা চ্যাপ্টারে আমরা শিখবো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা। সো যে কোনো জায়গার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমরা তিনটে মাত্র জিনিসের উপর বেস করে দেখব। সো তিনটে পার্টের মধ্যে সবার প্রথমে আসে হচ্ছে যে কোনো স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটা খুঁজে বার করা। ইন্ট্রিনসিক ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, যে স্টকটার অরিজিনাল ভ্যালুটা আজকের দিনে কতটা। এরকম অনেক স্টক হতে পারে যার হয়তো প্রাইসিং দেখাচ্ছে 1000 টাকা, কিন্তু তার অরিজিনাল বুক ভ্যালু বা অরিজিনাল যে ইন্ট্রিনসিক ভ্যালু, সেগুলো বিভিন্ন আসপেক্টের উপর ডিপেন্ড করে বার করা যায়। বিভিন্ন রিসার্চ যারা করে তারা এই সমস্ত জিনিস করে তারপরে সেই জিনিসটা বার করে। আমরা এত কমপ্লিকেশনস প্রসেসে কিচ্ছু যাব না। আমি সবকটা জিনিস প্রথমে আগে বলে নিচ্ছি, তারপরে আমি ডিটেলসে এক্সপ্লেনেশনে দেখিয়ে দেবো যে কিভাবে কি করা যায়। তো সবার প্রথমে আমি দেখবো হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালুর মধ্যে আমি কি দেখবো, যে ইন্ট্রিনসিক ভ্যালু যদি আমি কমে পাই, মানে স্টকটার ভ্যালু যদি অরিজিনাল ভ্যালুটা যদি 100 টাকা হয় অ্যান্ড তার থেকে যদি আমি কমে পাচ্ছি, মানে 95 টাকা বা 96 টাকা, তাহলে আমি সেটাকে একটা টিক সাইন দেবো। মানে এটা আমার চেকলিস্টের মধ্যে সাইন করে গেল, রাইট হয়ে গেল, যে আমি এবার পরের অ্যানালিসিসগুলো করতে পারি। যদি স্টকটার ভ্যালু হচ্ছে 100 টাকা, যেটা ভ্যালুয়েশন বেড়েছে সেটা হচ্ছে 100 টাকা, অ্যান্ড স্টকের মার্কেট প্রাইস এখন রয়েছে প্রায় 500 টাকা বা 400 টাকা, তো আমার প্রথম চেকলিস্টের মধ্যে সেই জিনিসটা থাকবে না। তো আমি ওই দিকটা এগোবো না। অনেক ফিউচারিস্টিক স্টক থাকে যাদের ভ্যালু অনেক বেশি থাকে, বাট আমার পার্সোনালি যদি এখানে বলা হয়, তাহলে আমি চেষ্টা করি যতটা পারা যায় ইন্ট্রিনসিক ভ্যালুটার দিকে একটা মেন রোল প্লে করে আমার চয়েসটা। সো আমি ফার্স্ট জিনিসটা দেখবো হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুটা। দ্য সেকেন্ড থিং ইজ রেশিও। বিভিন্ন রেশিও আমরা বিভিন্ন টার্মস শুনে থাকি, সেই রেশিওগুলো আমরা কিন্তু নিজেরাও দেখতে পারি। সেই রেশিওগুলো খুবই সিম্পল, কয়েকটা মাত্র রেশিও, মাত্র 4টে রেশিওর আমি কথা বলবো, যেগুলো দেখে কিন্তু আমরা নিজেরাও স্টকটা চয়েস করতে পারি। সো সবার প্রথম রেশিও যেটা আসছে সেটা হচ্ছে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। সেকেন্ড থিং আসছে সেটা হচ্ছে পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও। থার্ড থিং আসছে হচ্ছে ডেপথ রেশিও। ডেপথ রেশিও মানে হচ্ছে ডেপথ অ্যান্ড ইকুইটির যে রেশিওটা হচ্ছে সেই রেশিওটা। অ্যান্ড সবার লাস্টে আসছে কারেন্ট রেশিও, মানে কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট লায়াবিলিটির যে রেশিও। প্রাইস টু পি রেশিওর ব্যাপারে যদি আমরা বলি, প্রাইস টু আর্নিং রেশিও, এটা কিচ্ছু না, এটা সিম্পল হচ্ছে যে আমি স্টকটার যা ভ্যালু আছে সেই ভ্যালুর আন্দাজে আমি কত টাকা দিয়ে স্টকটাকে কিনছি। মানে হচ্ছে স্টকটার ভ্যালু হচ্ছে 100 টাকা, কিন্তু সেখানে আমি দিচ্ছি হচ্ছে 1000 টাকা, তাহলে আমি 10 গুণ টাকা বেশি দিচ্ছি। সো আমি সবসময় দেখব যে পি রেশিওটা যতটা কম হয়, মানে আমি যতটা দেখব যে মানে আমি কম জিনিস টাকা দিয়ে সেই স্টকটাকে পাচ্ছি, যেটা তার অরিজিনাল বুক ভ্যালু, যেটা হচ্ছে তার অরিজিনাল ভ্যালুয়েশনের পর যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও বলা হয় একে। তো প্রাইস টু আর্নিং রেশিওতে আমাদের অত কিছু মাথা দেওয়া দরকার নেই, এটাকে আমার দেখতে হবে যে কম হতে হবে, খুব বেশি যেন না হয়, কম হতে হবে। ঠিক তেমনি পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, অরিজিনাল বুক ভ্যালু কত রয়েছে, অরিজিনাল লেজার ভ্যালু কত রয়েছে, যে সমস্ত কোম্পানিরা দেখছে সেই সমস্ত জিনিসের অরিজিনাল বুক ভ্যালুটা কত রয়েছে, সেই জিনিসটার উপর বেস করে যে প্রাইসটা আমরা সেট করা হয় একটা স্টকের, সেই জিনিসটা দেখবো। এটা তো অত মাথা কিচ্ছু লাগানো দরকার নেই, সিম্পল হচ্ছে এটা দেখতে হয় প্রাইস টু বুক ভ্যালু রেশিও যত কম হয়। থার্ড থিং হচ্ছে যেটা বললাম ডেপথ রেশিও, মানে কোম্পানি লোন নিচ্ছে
কোম্পানি ব্যাংকের থেকে বা কারোর একটা ইনস্টিটিউশন থেকে লোন নিচ্ছে, তার সাথে কোম্পানি অনেক সময় লোন নিয়েও তার মানে পোর্টফোলিও বাড়ায়, তার এক্সপেনশন করে। আবার অনেক সময় তার যে নিজস্ব ইকুইটি কি যে কোম্পানির নিজস্ব শেয়ার, সেগুলো বিক্রি করেও, যেমন ধরুন আপনি আইপিওর ক্ষেত্রে বলা যেতে পারে যে আইপিওতে কোম্পানি নিজস্ব শেয়ার বিক্রি করছে। তো কোম্পানি যদি নিজস্ব শেয়ার বিক্রি করেও মার্কেট থেকে টাকা তোলে, সো অবভিয়াসলি এই রেশিওটাও দেখতে হয়, যতটা কম থাকবে ততটাই ভালো। ডেপ টু ইকুইটি রেশিও যেটা আছে, সেই রেশিওটাও যতটা কম থাকবে সেটা ভালো। এখন অনেক সময় অনেক ভালো কোম্পানি আছে যারা জেনারেলি মানে তার ইকুইটিকে দিতে চাবে না, কারণ যদি সে মার্কেট থেকে টাকা তোলে, সে জানে যে আমি মার্কেট থেকে আজকে 8% হারে ইন্টারেস্টে টাকা তুলছি, কিন্তু আমি যদি বিক্রি করি তাহলে সেটা আমার স্টকের প্রাইস ফিউচার দাম অনেক বেশি হতে পারে। সো যেই সমস্ত কোম্পানি তাদের নিজস্ব শেয়ারের প্রতি অনেক কনভিকশন থাকে, সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় তারা ইকুইটি থেকেই টাকাটা তোলে। সো এত কিছু কমপ্লিকেশনসে আমি আজ কিচ্ছু যাবো না, আমি একদম সিম্পল ভাষায় বলছি যে ডেপ টু ইকুইটি রেশিও কম হলে ভালো হয়। ফোর্থ থিং হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি, যেটাকে কারেন্ট রেশিও বলা হয়। সেটা হচ্ছে বর্তমান যা অ্যাসেট রয়েছে কোম্পানি অ্যান্ড বর্তমান যা লোন আছে, যতটা তার লায়াবিলিটি আছে, যতটা মার্কেট তার থেকে টাকা পাবে, সেই দুটোর রেশিওটা যতটা হবে। তো এইটাতে, এই রেশিওটাতে কি হবে, কম হলে ভালো হবে না বেশি হলে ভালো হবে? কমেন্ট সেকশনে অবশ্যই জানান, কিছুক্ষণ পরে আমি এটার অ্যান্সারটা দিচ্ছি। সো প্রত্যেকটা রেশিওর ব্যাপারে এত কমপ্লিকেশানস কিছু নেই। প্রত্যেকটা রেশিও যেগুলো আমি বললাম, কি পি রেশিও কম হতে হবে, পিবি রেশিও কম হতে হবে, ডেপ রেশিও কম হতে হবে, এগুলো সব কটা আমি ভিডিওর মধ্যে সেবা শেষে কীভাবে করতে হয়, কোথায় দেখা যাবে, এগুলো সব দেখিয়ে দেবো। অ্যান্ড সবার লাস্টে হচ্ছে আমার ডেপ টু ইকুইটি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, তো সি রেশিও। তো সবাই অনেকে কমেন্ট সেকশন জানিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যতটা বেশি হবে এটা ততটা ভালো। কারণটা কি, কারেন্ট অ্যাসেট যতটা আপার পোর্শন যতটা বেশি থাকবে লায়াবিলিটির তুলনায়, অ্যাসেট যতটা বেশি থাকবে লায়াবিলিটির তুলনায়, সেটা ততটাই ভালো হবে। সো সেকেন্ড পয়েন্ট আমাদের যেগুলো গেল সেটা হচ্ছে রেশিও। রেশিওর মধ্যে বেশি কিছু না, এই চারটে জিনিস দেখবো। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, সেটা হচ্ছে ব্যালেন্স শিট দেখতে হবে। ব্যালেন্স শিটটা দেখা অনেকের কাছ থেকে শুনতে হয়তো এরকম লাগে যে কিরকম, মানে অনেক কঠিন ব্যাপার বা কিছু, বাট আমি যখন আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এরকম কঠিন ব্যাপার কিচ্ছু নেই। সো ব্যালেন্স শিটের মধ্যে আমি মেনলি দেখবো হচ্ছে কি, কোম্পানি লাস্ট 5টা কোয়ার্টারে বা 5টা বছরে কত কীরকম প্রফিট করছে, নাকি কোম্পানি কন্টিনিউয়াসলি লস খাচ্ছে। সো প্রফিটটা একটু দেখতে হবে যে কোম্পানি কতটা প্রফিট করছে কি লস খাচ্ছে। কন্টিনিউয়াসলি যদি একটা 5 বছর ধরে একটা কোম্পানি লস খায়, তাহলে সেই কোম্পানিতে কি কখনো কেউ লাগাবে টাকা? অবভিয়াসলি তার অ্যান্সার হবে না। সো এই জিনিসটা দেখতে হবে যে না, কোম্পানি কতটা গ্রোথ করছে, কোম্পানি কতটা ওইটা হচ্ছে। সেকেন্ড থিং দেখতে হবে কোম্পানির সেলস কতটা বাড়ছে, কোম্পানি প্রত্যেক বছর সেলস কতটা বাড়ছে, প্রত্যেক বছর তার এক্সপেনশনের জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে বলা হয় আছে, এক্সপেনশনের জন্য কত টাকা সে লোন নিচ্ছে, কত টাকা তার পর্যাপ্ত বাজেয়াপ্ত এর মধ্যে টাকাটা রেখেছে, কতটা তার এক্সপোজার যতটা আছে। দ্য থার্ড থিং, যেটা অনেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিং, যেটাকে বলা হচ্ছে ক্যাশ ফ্লো, মানে কোম্পানির নিজস্ব হাতে কতটা ইজিলি লিকুইড ক্যাশ আছে। লিকুইড ক্যাশ ইজি থাকার ফলে কি ফেসিলিটি হবে, সেটা হচ্ছে কোম্পানি তার বিজনেসটাকে খুব তাড়াতাড়ি এক্সপ্যান্ড করতে পারবে। যদি সে তার মনে হয় যে না, আমি আজকে আমার এখানে 10টা শপ আছে বা 10টা কোম্পানি আছে, আমি আরেকটা জায়গাতে, সেই জায়গাটাতে আমি আরেকটু আমার কোম্পানিটাকে এক্সটেন্ড করতে চাই, তো কোম্পানি হ্যাজ দ্য লিকুইড অ্যান্ড মানে সে ইজিলি সেই জিনিসটা করতে পারবে। সো যেটা দেখতে হয় হচ্ছে ক্যাশ ফ্লো। আবারও আমি বলছি যে এই প্রত্যেক কটা জিনিস একটু হয়তো শুনতে প্রথম যদি কেউ একদম নবিশ হয়, তাহলে একটু হয়তো শুনতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট ভিডিওর সাথে থাকুন, আমি আপনাকে প্রত্যেকটা জিনিস খুব ইজিলি কম্পিউটারের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো চলুন দেখে নিই এবার আমি যেই কটা জিনিস আলোচনা করলাম, সেই কটা জিনিস স্টেপ বাই স্টেপ কম্পিউটারে একটু বুঝে নেব। তার ফলে জিনিসগুলো অনেক ইজি হবে অ্যান্ড আপনিও এই সমস্ত জিনিসের উপর বিচার করে যে কোনো স্টক নিজের পছন্দ মতো আপনিও চয়েস করতে পারবেন। তার সাথে সাথেও থাকবে কিছু কিছু আরও ইম্পর্টেন্ট তথ্য, যেটা আমি ওই ভিডিওর সাথে সাথে দেখাতে থাকবো। তো চলুন, যেইগুলো আমি এখন পড়ালাম সেগুলো আগে বুঝে নিই, অ্যান্ড তার সাথে সাথে কিছু অ্যাডভান্স ফান্ডামেন্টাল সেগুলো আমরা বুঝে নিই, অ্যান্ড দেখা যাক যে আজকাল যেই টুলসগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো কত ইজি, সেগুলোর মাধ্যমেও আমরা কোম্পানি বা যেই শেয়ার আমরা কিনতে চলেছি সেগুলোর ব্যাপারে কতটা ইজিলি একটা ধারণা পাওয়া যেতে পারে। তো সবার প্রথমে গুগলে আমরা স্ক্রিনার টাইপ করলাম,
অ্যান্ড সেই স্ক্রিনার যখন টাইপ করছে তখন এটা আমরা ওপেন করলাম। তো ওপেন করলে এরকম একটা স্ক্রিনের মতো বেরোবে। তো এখানে আমরা স্ক্রিনে যাব। তো এখানে আমাদের কিছু ক্রিয়েট নিউ স্ক্রিন কিচ্ছু করার দরকার নেই। এখানে অলরেডি পপুলার বিভিন্ন থিম আছে, বিভিন্ন রকমের থিম আছে, যেখানে দেখা যাচ্ছে লো 10 ইয়ার অ্যাভারেজ আর্নিং, ডেপ্ট রিডাকশন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বাই করছে, মানে ফরেন ইনস্টিটিউশন মানে বিদেশ থেকে বিদেশিরা আরও বেশি ইনভেস্ট করছে, তার মানে স্টক আরও হাই। আফ্রিকান পোর্টফোলিও, সৌরভ মুখার্জির একটা পোর্টফোলিও। যে কোনো রকমের স্ক্রিন আছে, বিভিন্ন তলায় আরও অনেক আছে স্ক্রিন। কোয়ার্টারলি গ্রোথ, প্রত্যেক কোয়ার্টারে প্রফিট দিচ্ছে। আর ইয়ার টু ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, যে সমস্ত কোম্পানি প্রত্যেক বছর প্রফিটে দিয়ে যাচ্ছে। তো যে কোনো একটা স্ক্রিন আমরা, যেগুলো অলরেডি টেলার মেড স্ক্রিন, সেখানে আমরা ক্লিক করলাম। সাপোজ আমি এটা করলাম। তো এখানে কি দিয়েছে, এখানে বিভিন্ন কোম্পানির নাম দিয়েছে, ডিবি রিয়েলিটি, প্রেস সেন্সিটিভ, রানে, হোয়াট এভার, বিভিন্ন রকমের কোম্পানির এটা দিয়েছে। মিক ইলেকট্রনিক্স, সেজাস গ্লাস। তো এখানে যা খুশি যে কোনো একটা কোম্পানি বা যাই দিক না কেন, সেরকম যে কোনো একটা, সাপোজ আমরা এই প্রথমের এই কোম্পানির এটা কি আছে, চলুন দেখা যাক ডিবি রিয়েলিটির জিনিসটা কি, এই কোম্পানিটা কি ব্যাপারে বলছে। তো আমি আরেকটা জায়গাতে আরেকটা জিনিস খুলবো, সেটার নাম হচ্ছে টিকার টেপ, যেটা আমার এরকম খোলা আছে। তো সাপোজ ডিবি রিয়েলিটি লিমিটেড। তো চলুন এই স্টকটার ব্যাপারে কিছু জানা যাক। তো স্টকটার ব্যাপারে কি কি দিয়েছে, একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন, এখানে দিয়েছে পারফরমেন্স বলছে খুব ভালো ক্রিমি লেয়ারের মধ্যে আছে, টপ টপ স্টকদের মধ্যে একটা আছে যেটা পারফরমেন্স। ভ্যালুয়েশন মানে যেটা আমি বোঝাচ্ছিলাম, যে ইন্ট্রিনসিক ভ্যালু, মানে মেন ভ্যালুতে কতটা, এটা কি খুব হাই আছে নাকি খুব মানে সস্তায় পাওয়া যাচ্ছে। তো সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা ভ্যালুয়েশন ইজ হাই, মানে অনেক টাকা বেশি দামে পাওয়া যাচ্ছে, ভালো স্টক তাই হয়তো বেশি দামে পাওয়া যাচ্ছে। দেখা যাক। তো গ্রোথ বলছে যে লো, কারণ যেই ফাইন্যান্সিয়াল ডেটাগুলো আছে তার তুলনায় গ্রোথ কিন্তু একটু কম। প্রফিটেবিলিটি অ্যাভারেজ, মানে মিডিয়ামভাবে প্রফিট করছে কোম্পানি, সো ঠিক আছে। এন্ট্রি পয়েন্ট মানে হচ্ছে আমি কি এই সময় টাকা ইনভেস্ট করতে পারি, দ্যাট ইজ আ ভেরি ক্রুশাল থিং। এন্ট্রি পয়েন্ট বলছে অ্যাভারেজ, সো ইটস ডিপেন্ড অন ইউ, যে না আমি ঠিক আছে, আমি যদি এন্ট্রি করতে চাই সেটাও ফাইন, না করতে চাইলে সেটাও ফাইন। রেড ফ্ল্যাগ কী জিনিস, যে কোম্পানি কোনো ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো রকমভাবে বা বিভিন্ন রকম দিক থেকে কোনো কমপ্লিকেশানস আছে নাকি, যেটার ফলে কোম্পানির মানে গ্রোথ বা এগুলোতে প্রবলেম হচ্ছে, বা কোম্পানি কোনো লিগাল দিক থেকে কোনো রকমে ফেসে আছে, বা বিভিন্ন রকম দিক থেকে। রেড ফ্ল্যাগস অ্যাভারেজ, মানে কিছু রেড ফ্ল্যাগস আছে। তো জেনারেলি এত কিছু দেখার পর তখন আমাদের এটা বোঝা যাচ্ছে, একটা আইডিয়া করা যাচ্ছে যে না আমি কি এই স্টকটাতে ইনভেস্ট করতে চাইবো। তো এগুলো দেখেও একটা আইডিয়া করা যায়। এবার আমি যেগুলো শেখালাম সেগুলোর উপরে বেস করে কি দেখা যায়, সেটা সবার প্রথমে রেশিওর ব্যাপারটা শেখালাম। এই একটা গেল পয়েন্ট, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালুর ব্যাপারটা বুঝলাম। ঠিক আছে, সেখান থেকে কী জিনিস, আরও এক্সট্রা জিনিস কিছু জানলাম, যে আমরা এন্ট্রি করতে পারবো কি পারবো না, এন্ট্রি করতে চাই কি চাই না। অ্যান্ড তারপর আসছে কিছু কি ম্যাট্রিক্স, মানে যেই রেশিওর ব্যাপারগুলো আমি বলছিলাম। সো সবার প্রথমে আসছে পি রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও, যেটা 53.50, মোটামুটি ভালোই, কিন্তু যদি কোম্পানি পুরো সেক্টর পি দেখি তার তুলনায় একটু কম আছে। পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও 4.74। ঠিক আছে, ডিভিডেন্ড ইল্ডও দেয় অল্প স্বল্প কিছু। সো এই রেশিওর ব্যাপারগুলো দেখে আমরা একটা আইডিয়া পেলাম। আর এই পিয়ার্স, এইটা মানে হচ্ছে যে এরকম ফিল্ডে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফিল্ডে কাজ করে, রাইট। সো বিভিন্ন, যেমন ব্যাংক যেমন ফাইন্যান্সিয়াল সংস্থায় কাজ করে, কোনো সিমেন্ট ফ্যাক্টরিতে আলাদা কোম্পানি আছে, রঙের আলাদা কোম্পানি আছে। সো ওই লাইনের মধ্যে কী কী কোম্পানি আছে, এরকম ডিএলএফ লিমিটেড, ম্যাক্রোটেক ডেভেলপস, তো তাদের সাথে কম্পেয়ার করেছে। তো পি রেশিও এখানে তাদের 79.04, যেটা আগের থেকে অনেকটা বেশি। ম্যাক্রোটেকের পি রেশিও আরও বেশি, গোদরেজ প্রপার্টিসের পি রেশিও আরও বেশি। সো রিটার্নগুলোও দেখতে হবে, রিটার্নগুলো কীরকম দিয়েছে, আরও এগুলো ডিটেলস খুলে আরও কম্প্যারিজন করা যেতে পারে। সো এবার এইটা মোটামুটি রেশিওর ব্যাপারটা গেলাম। তো এবার দেখবো হচ্ছে ফাইন্যান্সিয়ালসের মধ্যে কী কী আছে। তো ফাইন্যান্সিয়ালে যে ব্যালেন্স শিটের এগুলো আমরা বলছিলাম, সেই প্রথম হচ্ছে এখানে যে ক্যাশ, ওদের যে নেট ইনকাম হচ্ছে সেটা কীরকম হচ্ছে। কোম্পানি প্রফিট করেছিল, কোম্পানি এখানে 2019-এ প্রফিট করেছিল, 2020-তে সেই প্রফিটটা অনেকটাই কমে, কিন্তু সামান্য কিছু প্রফিট আছে।
21-এও তাই সামান্য কিছু প্রফিট আছে। 2022-এ আবার কোম্পানি অনেক প্রফিট করেছে, কিন্তু 2023-এ কম্পারেটিভলি অনেকটা কম জায়গাতে দেখাচ্ছে, -51.54। আরেকটা জিনিস যেটা আমি শিখেছিলাম, যেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে ক্যাশ ফ্লোটা দেখতে হবে। ক্যাশ ফ্লোটা হচ্ছে এই ঘরে। ক্যাশ ফ্লো কিন্তু কন্টিনিউয়াসলি নেগেটিভে আছে, মাইনাস মাইনাস। এটা একটা পজিটিভে আছে, এই দুটো পজিটিভে আছে। কিন্তু আবার 2023-22 এবং 22-এ আবার ক্যাশ ফ্লো কিন্তু অনেকটাই নেগেটিভ চলে গেছিলো, কিন্তু 2023-এ কম্পারেটিভলি অনেকটাই আবার পজিটিভে আছে। সো এই সমস্ত জিনিসগুলো দেখে মোটামুটি কিন্তু আইডিয়া করা যায়। সো যদি আমি এত কিছু মানে যেগুলো আমি বললাম সেগুলোরই ব্যাপার আছে। এবার যদি কেউ কোনো যদি যারা মানে ট্রেডিং যদি করতে চায়, তাহলে এরকম নিউজ ফিউজ দেখতে পারে, বাট আমি পার্সোনালি ট্রেডিং পছন্দ করি না, অ্যান্ড আমি করিও না খুব একটা। সো এরকম বিভিন্ন জিনিস দেখে কোম্পানিকে চয়েস করা যায়। কিন্তু যখন আমি দেখব যে কোম্পানিতে এতগুলো রেড ফ্ল্যাগ আছে, মানে অনেক রকমের রিস্কের সাথে কোম্পানি জড়িত আছে, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তখনই কিন্তু অ্যাভারেজ হোক আর যাই হোক না কেন, আমি কিন্তু কোম্পানিকে অ্যাভয়েড করে দেবো। ঠিক তেমনি ধরুন যে কোনো একটা কোম্পানি, একটা খুব এখন পপুলার কোম্পানি আছে কেপিআইটি টেক। সো চলুন কেপিআইটির ব্যাপারটা একটু দেখা যাক। রিসেন্টলি খুব প্রফিট দিচ্ছে, মানে যারা মানে ইনভেস্টার তারা খুবই প্রফিট দিচ্ছে। তো এদের এটাতে দেখা যাক পারফরমেন্স, তাও বলছে কম্পারেটিভলি লো, কিন্তু ভ্যালুয়েশনস ইজ ভেরি হাই, গ্রোথ ইজ ভেরি অ্যাভারেজ, এন্ট্রি পয়েন্ট অ্যাভারেজ, রেড ফ্ল্যাগস লো। সো এই একটা জিনিস যেটা আমাকে একটা পজিটিভ সাইন দেয়। কিন্তু তার সাথে সাথে আমি পিবি রেশিও, সেক্টর পি, যেগুলো মানে কম, পুরো সেক্টরের কতটা পি দেখেছেন, 29.20, বাট এখানে কোম্পানির পি প্রায় 82.27, সেক্টরের থেকে কতটা বেশি। সো ইভেন এই 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 স্টকেও কিন্তু আমি কম্পারেটিভলি ইগনোর করে যাব। সো এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস। তো দুটো জিনিস আমাদের লাগছে, সেটা হচ্ছে একটা স্ক্রিনারে আমরা দেখতে পাচ্ছি, আরেকটা হচ্ছে আমার লাগবে হচ্ছে টিকার টেপ। তো এগুলো দেখে যদি কোনো স্টক রেকমেন্ডেশন আসে, তারপরে কিন্তু আপনিও সেই স্টকের ব্যাপারে একটু নিজেরাও যাচাই করে নিতে পারেন। মেইন মুদ্রাটা হচ্ছে যে আপনারা নিজেরাও যেন কিছু করতে পারেন, সেইটার জন্য এই বেসিক জিনিসটা দেখা। তারপর আস্তে আস্তে আরও এক্সপিরিয়েন্স হবে, আরও এটা হবে। যেহেতু এটা একদম বেসিক্স, তো বেসিক্স জায়গাতে আমি কিভাবে এগুলো আমরা নিজেরাও একটু বাড়িতে বসে করতে পারি, তো সেই জিনিসটাই মেনলি দেখানো। সো হোপফুলি একটু হলেও এই ভিডিওটা ক্লিয়ার হলো। যদি ভালো লেগে থাকে এবং যদি আরও অ্যাডভান্স সেক্টরে যেতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই জিনিসটা, এতটুকু ভিডিও যেটা কতটুকু হেল্পফুল লাগলো, কোনো রকমভাবে কিছু একটা ইনফরমেশান আপনাদের কাজে লাগলো নাকি। সো এটা অবশ্যই জানাবেন। হোপ অ্যান্ড টিল দেন, টাটা, সবাই ভালো থাকবেন।